দর্শক, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংক হিসাব তলব করেছে যখন আর্থিক গোয়েন্দা প্রতিষ্ঠান, তখনই গতকালকে থেকে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গতকালকে থেকে এই ব্যাপারটা এত বেশি ভাইরাল হয়েছে যে কারণে আজকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঘোষণা দিয়েছিলেন যে তিনি নিজেই তার ব্যাংকের স্টেটমেন্ট উন্মুক্ত করবেন, সংবাদ সম্মেলন করবেন, এবং রাতে সেই সংবাদ সম্মেলন করলেন। সেখান থেকে আমরা জানতে পারলাম তার স্ত্রী মাত্র 614 টাকার মালিক। তার অ্যাকাউন্টে কত টাকা আছে, কি কি বললেন, তার বাবার অ্যাকাউন্টে কত টাকা আছে। সরকারের আর্থিক গোয়েন্দা প্রতিষ্ঠান থেকে যখন ব্যাংক হিসাব তলব করা হলো, তখন আর্থিক গোয়েন্দা সংস্থা ব্যাংক হিসাবের বাইরে বিভিন্নভাবে তার ব্যাপারে খোঁজ খবর নেবে কিনা, হুন্ডি করে বিদেশে টাকা পাঠানো, বিটকয়েন ব্যবহার করা যে অভিযোগগুলো দুদকে জমা পড়েছে সেই ব্যাপারে খোঁজ খবর নেবে কিনা, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আত্মপক্ষ সমর্থন করে কি কি বললেন, সেখানে কোনো অসঙ্গতি আছে কিনা, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজের ব্যাংক স্টেটমেন্ট তো আসলে দেননি। গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটাও এরকম যে অন্যান্য খাত থেকে 35-40 লাখ টাকা এরকম এসেছে। তো এই যে 35 থেকে 40 লাখ টাকা এরকম এসেছে, এই কথা, এরকম ল্যাঙ্গুয়েজে কথা নিশ্চয়ই কোনো স্টেটমেন্ট হতে পারে না। স্টেটমেন্ট হবে টাকা, 1 টাকা, 2 টাকা, 5 পয়সা, 1 পয়সা পর্যন্ত যে পুঙ্খানুপুঙ্খ হিসাব, সেই হিসাবটা উপস্থাপন করতে হবে। আমরা যদি তার বক্তব্য পর্যালোচনা করি তাহলে সেই বক্তব্যেই দেখা যাচ্ছে যে তিনি সরকারের উপদেষ্টা থাকাকালীন বেতন পেয়েছেন কত টাকা, এতর মতো, তারপরে অন্যান্য সুযোগ সুবিধা পেয়েছেন এতর মতো, এভাবে তিনি বক্তব্য দিয়েছেন। এভাবে ব্যাংক স্টেটমেন্ট আদতে হয় না। তারপরেও তিনি যে ব্যাংকের মানে তার ব্যাংকে কত টাকা ঢুকেছে, এখন কত টাকা আছে, সেই ব্যাপারটা তিনি যে তথ্যগুলো দিলেন সেগুলো যদি সত্য হয়, তাহলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মতো সাধারণ মানুষ এদেশে খুব কমই রয়েছে। যার স্ত্রী এখন মাত্র 614 টাকার মালিক, তার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেখানে 614 টাকা আছে। যদিও আমরা বিভিন্ন ব্যাংকের যে তথ্য জানি, সেখানে 614 টাকা থাকলে তার অ্যাকাউন্ট এক্সিস্ট করার কথা কি না সেই বিতর্কও উঠবে। হয়তো গরিব কোনো ব্যাংকে যদি ব্যাংক অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে 500 টাকা থাকলেও ব্যাংক অ্যাকাউন্ট থাকার কথা, কিন্তু মোটামুটি স্বাস্থ্যসম্মত ব্যাংকে যদি মানে অ্যাকাউন্ট হয় তাহলে মিনিমাম 1000 টাকা না থাকলে সেই অ্যাকাউন্ট এক্সিস্ট করারই কথা নয়। যাই হোক, তিনি কি বললেন চলুন একটু জেনে দেখি। সেই জেনে দেখার ভিত্তিতে সমকাল যেটা বলছে, সমকালের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে নিজের ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তুলে ধরলেন আসিফ মাহমুদ। সেখানে তিনি বলছেন যে যেটা বলছেন সেটা হচ্ছে যে আমার বাবার 5টি অ্যাকাউন্ট আছে, এই 5টি অ্যাকাউন্ট মিলে মোট ক্রেডিট 5,47,711 টাকা। বাবার 10 লাখ টাকার মতো সার্ভিস লোন আছে, 10 লাখ টাকার মতো, মানে পারফেক্ট অ্যামাউন্ট না। এই যে মতো, এটার মতো, এমন, 35-40-এর মতো, এই ল্যাঙ্গুয়েজগুলো তিনি বারবার ব্যবহার করেছেন। তিনি বলছেন যেটা প্রতি মাসে ওনার বেতন থেকে কেটে নেওয়া হয়। সার্ভিস লোনে এখনও পেমেন্ট বাকি আছে 6,39,000 টাকা। সুতরাং যা ক্রেডিট আছে সেটা বাদ যদি দিই তাহলে তিনি এখনও 82,035 টাকার মতো দেনায় আছেন। অর্থাৎ তার বাবা এখনও ঋণগ্রস্ত 82,000 টাকারও বেশি, সেটা তিনি বলছেন। তার মানে তার বাবা এই মুহূর্তে কোনো টাকার মালিক না, বরং 82,000 টাকার বেশি তিনি ঋণী। আমার মনে হয় যে আমাদের সেই ব্যাপারে সবার দৃষ্টি রাখা উচিত। তিনি বলছেন আমার মায়ের একটা অ্যাকাউন্ট আছে, তাতে 21,154 টাকা আছে। তার মানে তার বাবা এবং মা সব মিলিয়ে এখনও 60,000 টাকা, 61,000 টাকা ঋণী রয়েছেন, যদি মায়ের টাকাটাও বাদ দেওয়া যায়। নিজের ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তুলে ধরেছেন তিনি।
সেখানে বলেছেন যে আমার ব্যক্তিগত দুটি অ্যাকাউন্ট আছে, এর মধ্যে সোনালী ব্যাংকে আমার একটি সেভিংস অ্যাকাউন্টে ৯,৯৩০ টাকা আছে, ৯,০০০ টাকার রয়েছে তার ব্যাংকে। আরেকটি অ্যাকাউন্ট স্যালারি অ্যাকাউন্ট, সরকারি থাকা অবস্থায় বেতন ও টিএডিএ সহ যে লেনদেন সেটা এই অ্যাকাউন্টের মাধ্যমে হতো। ১৬ মাসের বেতন ও ভাতা সহ গড়ে প্রতি মাসে ১,৬৫,০০০ টাকার মতো ছিল। এখানেও তিনি মতো বলছেন, ১,৬৫,০০০ টাকার মতো। আমি 5 বার বিদেশ সফর করেছিলাম, বিদেশ সফরের যে টিএডিএ বিল সরকারের পক্ষ থেকে দেয় সেটাও এই অ্যাকাউন্টে এসেছে, সেটা ৬-৭ লাখ টাকা করে হবে। সেখানেও কনফিউজিং মানে অ্যামাউন্ট ৬-৭ লাখ টাকার মতো। 5 বার বিদেশ সফরের বাইরেও সরকার থেকে আরও বিভিন্ন খাতে বিভিন্ন ভাতা মিলিয়ে এই অ্যাকাউন্টে এখন ৯,৭৮,৬২৬ টাকা আছে। এই অ্যাকাউন্টে মোট ক্রেডিট হয়েছে ৮৫,৮১,০০০ টাকা, ৮৫ লাখ টাকার মানে প্রায় ৮৬ লাখ টাকা ক্রেডিট হয়েছে এই ব্যাংকে। তিনি বলছেন এখন আছে ৯,৭৮,০০০ টাকা। তিনি বলছেন আমার দুই অ্যাকাউন্ট মিলিয়ে মোট ৯,৭৮,৫৫৬ টাকা আছে। অ্যাকাউন্টে ট্রানজ্যাকশনের বিবরণ দিয়ে তিনি বলেছেন গড়ে বেতন ১,৬৫,০০০ কিংবা ৭০,০০০ ধরে, কিংবা ১,৬৫,০০০ কিংবা ৭০ ধরে, মানে তিনি তার বেতনটাও কনফার্ম বলতে পারেননি, ধরে ৮৫ লাখ টাকার মধ্যে বেতন আছে ২৫ লাখের মতো ২৫ লাখের মতো। 5 বার বিদেশ সফরে প্রায় ৩৫ থেকে ৪০ লাখ টাকার মতো হবে, এখানেও ৩৫ থেকে ৪০ লাখ টাকার মতো হবে। এর বাইরেও আরও নানা সরকারের ভাতা দিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা এইটা বলছেন। তিনি বলছেন যে তার স্ত্রীর অ্যাকাউন্ট আছে, সেই স্ত্রীর অ্যাকাউন্টে টাকা রয়েছে ৬১৪ টাকা। স্ত্রীর একটা অ্যাকাউন্ট রয়েছে, তার অ্যাকাউন্টে ৬১৪ টাকা আছে। যে কথা প্রথমেই বললাম যে তার মানে স্ত্রীর মানে ৬১৪ টাকা থাকলে কারো অ্যাকাউন্ট এক্সিস্ট করার কথা কিনা, কোন ব্যাংকে অ্যাকাউন্ট সেটার উপরে নির্ভর করবে। হয়তো কিছু কিছু ব্যাংকে এখনও ৫০০ টাকা থাকলে মানে অ্যাকাউন্ট এক্সিস্ট করে, এরকম ব্যাংক রয়েছে। সরকারি কিছু ব্যাংক তো রয়েছেই, বেসরকারিও ২-৪টা গরিব ব্যাংক রয়েছে যেখানে ৫০০ টাকাতেই অ্যাকাউন্ট থাকে। কিন্তু মানে আমরা জানি বেসরকারি ম্যাক্সিমাম ব্যাংকে ১,০০০ টাকার নিচে থাকলে আর তার অ্যাকাউন্ট থাকার কথা নয়। তিনি অভিযোগ করছেন, সবথেকে গুরুতর অভিযোগ যেটা, সেটা হচ্ছে যে তিনি বলছেন ৫৬ জনের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছিল। মানে সরকারি আর্থিক গোয়েন্দা সংস্থা থেকে ৫৬ জনের ব্যাংক হিসাব চাওয়া হয়েছিল এবং ব্যাংকগুলোকে বার্তা দেওয়া হয়েছিল। তিনি বলছেন যে এই ৫৬ জনের নাম প্রকাশ করা হয়নি, কিন্তু ব্যাংকের ভেতর থেকে আমার নাম প্রকাশ করে দেওয়া হয়েছে গণমাধ্যমে, এবং এটা যে গোপনীয়তা লঙ্ঘন করা এবং আমার ব্যক্তিগত ইমেজ ক্ষুণ্ণ করা সেটা অভিযোগ করছেন তিনি। ব্যাংকের কর্মকর্তারা গোপনীয়তা লঙ্ঘন করেছেন এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ইমেজ ক্ষুণ্ণ করেছেন। কেন ইমেজ ক্ষুণ্ণ করেছেন? কারণ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনের ঘোষণা দিয়েছেন তিনি যেন মেয়র হিসেবে নির্বাচিত হতে না পারেন এবং নির্বাচনের আগে তার ইমেজ যেন নষ্ট করা যায়, সেই কারণেই এই কাজটা করা হয়েছে। খুবই মারাত্মক অভিযোগ। এটা যদি করা হয়ে থাকে সরকার থেকে তাহলে খুবই খারাপ কাজ করা হয়েছে। এখন আসা যাক তার বক্তব্যে। তিনি বলছেন সরকারি সুযোগ সুবিধা, বিদেশে গেলে টাকা পান, এটা পান, ওটা পান, এই ব্যাপারগুলো তিনি বলেছেন। কিন্তু আমরা জানি সরকারি নিয়ম যেটা, সেটা হচ্ছে যে বিদেশে গেলে এমনকি বিমানের টিকিটটা যে মানে তার যদি সরকারি সফর হয় তাহলে বিমানের টিকিটটা পর্যন্ত সরকারি উদ্যোগেই কিনে দেয়া হয় তার নামে। আমরা জানি না প্রফেসর ইউনূস সরকার এসে সেই নিয়মগুলো বদলেছে কিনা, বা বদলে টিকিট কিনে দেওয়ার পরিবর্তে টাকা ব্যাংকে অ্যাকাউন্টে দিয়েছে কিনা। সাধারণত কূটনৈতিক পাসপোর্টে এই সফরগুলো হলে সেটা সরকারি উদ্যোগে হয়, সরকারি ব্যবস্থাপনায় হয় এবং সরকারি এই ব্যবস্থাপনাগুলো করে থাকে। টিএডিএর কিছু মানে টিএ বাদ দিয়ে যদি ডিএ ধরা হয়, ডিএ কিছু ক্যাশ টাকা দেওয়ার ব্যাপার থাকতে পারে। যাই হোক, মানে তারপরেও তিনি ওই যে ৮৫ লাখ টাকার বিষয়, ৮৫ লাখ টাকা আসলে এই যুগে এসে ২০২৬ সালে এসে ৮৫ লাখ টাকা কোনো টাকা হওয়ার কথা নয়। তার এই তথ্য যদি সত্যিই হয় তাহলে তার ব্যাংকে অস্বাভাবিক এমন কোনো লেনদেন নেই। তাহলে সরকারের আর্থিক গোয়েন্দা সংস্থা থেকে এই তথ্য চাওয়া হলো কেন? তাকে হেনস্থা করার জন্য?
এটা একটা প্রশ্ন। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে এই 2026-এ এসে কিংবা 2025-এ এই জেনারেশন তারা খুব ভালোভাবে জানে যে কারো যদি দুর্নীতির খোঁজ খবর নিতে হয় তাহলে তার ব্যাংক অ্যাকাউন্ট খোঁজ করা হয় প্রথম। সুতরাং কোনো ধরনের দুর্নীতি যদি কারো করার ইচ্ছা থাকে, তিনি যদি চালাক হন, সচেতন হন, তাহলে তিনি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করবেন না। এখন খোঁজ নিয়ে দেখা উচিত সরকারের যে ব্যাংক অ্যাকাউন্টের বাইরে কোনো লেনদেন হয়েছে কিনা, হুন্ডিতে লেনদেন হয়েছে কিনা, বিটকয়েনে লেনদেন হয়েছে কিনা, এই লেনদেনগুলো হয়েছে কিনা সেগুলো আমার মনে হয় তদন্ত করে যদি কোনো ধরনের কোনো অভিযোগ না পাওয়া যায় তাহলে জুলাই আন্দোলনের সম্মুখভাগের একজন সৈনিককে এভাবে বিতর্কিত না করাই ভালো। আর যদি কিছু পাওয়া যায় তাহলে সেগুলো প্রকাশ করে দেওয়া উচিত, যেন এরকম মানে এর আগে জুলাই আন্দোলন যারা করেছেন, যারা নেতৃত্ব দিয়েছেন, আন্দোলন তো বাংলাদেশের অনেককেই করেছেন, যারা নেতৃত্ব দিয়েছেন তারা বারবার একটা কথা বলেন যে আওয়ামী লীগ ৭১-এর চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করেছে, চেতনা বিক্রি করে ব্যবসা করেছে। তো আমরা দেখেছি যে এবারও জুলাই আন্দোলনের চেতনা বিক্রি করে, জুলাই যোদ্ধা, সমন্বয়ক, এনসিপি এরকম নানা পরিচয় বিক্রি করে নানা ধরনের মানে কি বলবো যে অনিয়মতান্ত্রিক ব্যাপার স্যাপার ঘটানো, ব্যবসা করা, এই ব্যাপারগুলো দেখেছি। এই ব্যাপারগুলো স্বচ্ছতার ভিতরে আসা উচিত, যেন ভবিষ্যতে আর কেউ এই ধরনের চেতনা বিক্রি করতে না পারে। এখন সবথেকে মজার ব্যাপার সেটা হচ্ছে যে আসিফ মাহমুদের দেয়া তথ্য মতে তার বাবা মায়ের টাকা হিসাব করে এখনও তার বাবা মা ৬০-৬১ হাজার টাকা ঋণী রয়েছেন। আমার মনে হয় যে তার এই ঋণ শোধ করার জন্য আমরা কনসার্ন হতে পারি। তার মতো একজন জুলাই যোদ্ধার বাবা ঋণী কেন থাকবেন সেই ব্যাপারে কনসার্ন হতে পারি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার স্ত্রীর মাত্র ৬১৪ টাকা রয়েছে, এটাও আমার মনে হয় যে আমাদের একটু সিম্প্যাথি থাকা উচিত এই ব্যাপারে। এবং সেই ব্যাপারেও যদি মানে এরকম মানে একজন সাবেক উপদেষ্টার পিতামাতা ঋণগ্রস্ত থাকবে, আমরা ২ বেলা দুমুঠো ঠিকভাবে ৩ বেলা খুব রাজকীয়ভাবে খাবো, এটা তো হতে পারে না। আমার মনে হয় যে সবারই একটু এগিয়ে আসা উচিত, যেন তার বাবা মা ঋণগ্রস্ত অবস্থা থেকে বেরিয়ে আসতে পারেন এবং তার স্ত্রীর যে অ্যাকাউন্ট ৬১৪ টাকা মাত্র, কোটি টাকা তো আর প্রশ্নই আসে না, ৬১৪ টাকা, সেই ৬১৪ টাকার ব্যাপারটা না থাকে। কারণ এত কম টাকা একজন সাবেক উপদেষ্টার এবং একটা রাজনৈতিক দলের মুখপাত্রের স্ত্রীর থাকবে, এটা খুব একটা সম্মানজনক ব্যাপার নয়। দর্শক, আপনার কাছে কি মনে হয় এরপরের স্টেপ তাহলে কি হবে? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তো তার ভাষ্যমতে তার সব কিছু ওপেন করে দিলেন। এখন ওপেন যেগুলো করে দিলেন এর বাইরে কোনো কিছু আছে কিনা, কিংবা তিনি যে ৮৫ লাখ টাকার কথা বলছেন, এই যে ৩৫ থেকে ৪০ লাখ টাকা কিংবা ১,৬৫,০০০ থেকে ৭০-এর মতো, ৩৫ থেকে ৪০-এর মতো, এই কথার আড়ালে ২৫ লাখ টাকা বেতনের বাইরে যে ৬০ লাখ টাকা, সেই ৬০ লাখ টাকার ভেতরে কোনো ধরনের অস্বচ্ছ প্রক্রিয়া আছে কিনা সেগুলোও কি সরকার দেখে মানে খুঁজে বের করবে? আমার মনে হয় যে এত ছোটোখাটো ব্যাপারে একজন সাবেক উপদেষ্টাকে ডিস্টার্ব না করাই ভালো। আপনার কি মনে হয় জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।